নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা বিশেষ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করব। যে আলোচনাটা আপনাদের জীবনের হয়তো অনেক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। আলোচনার বিষয়টাই একটু আলাদা, যদিও আজকের আলোচনাটা একটু আলাদা। এই কারণেই আলাদা যে আমরা যখন মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি, তখন মানুষ হিসাবে সমাজের প্রতি, দেশের প্রতি, রাষ্ট্রের প্রতি এবং আমার যারা আশেপাশের পরিবেশে থাকেন তাদের সকলের প্রতি আমাদের একটা বিশেষ দায়িত্ব থাকে। এবং মানুষ হিসেবে যখন আমার জন্ম, মানুষ হিসেবে যখন আমি পৃথিবীতে আসলাম, তখন মান এবং হুঁশ এই দুটো জিনিসও কিন্তু আমাদের মধ্যে জাগরণের প্রয়োজন থাকে। কিন্তু অনেক সময় আমরা নিজেরা অনেক সুশিক্ষিত, সামাজিকভাবে হয়তো আমরা অনেক ক্ষেত্রে একটা ভালো জায়গায় বিচরণ করি, ব্যবসা প্রতিষ্ঠান বা আর্থিক, সেক্ষেত্রেও আমরা একটা ভালো পজিশনে থাকি, অথচ আমাদের মানসিক শান্তি সেভাবে থাকে না। এই যে মানসিক শান্তি না থাকার কারণে আমরা এমন কিছু কাজ করি এবং এমন কিছু বাক্যবাণ আমরা নিক্ষেপ করি যাতে নিজেরও ক্ষতি হয় এবং অন্যেরও ক্ষতি হয়। কেন হয়? এই কেন হওয়ার জায়গা থেকে মানুষের মধ্যে কেন সাইকোলজিক্যাল জায়গা থেকে হীনমন্যতা আসে বা মানসিক অস্থিরতা কেন সৃষ্টি হয়? এই মানসিক অস্থিরতা সৃষ্টি হওয়া বা টেনশন বা নিজের মনের মধ্যে হীনমন্যতা এর সৃষ্টি হওয়ার মূল কারণ হলো আপনার ব্যক্তিগত জীবন। এই ব্যক্তিগত জীবন যদি আপনার সঠিকভাবে সুগঠিত না হয়, ব্যক্তিগত জীবন যদি আপনার মিশন না হয়, ব্যক্তিগত জীবন যদি আপনি যেটা চেয়েছেন সেটা না পেয়ে থাকেন বা যেটা চেয়েছেন সেটার যোগ্য নিজেকে না করে তুলতে পারেন, তখন আপনার মধ্যে একটা কমপ্লেক্স তৈরি হয়, জটিলতা তৈরি হয়। এবং এই জটিলতা তৈরি হওয়া থেকেই যত সমস্যার সূত্রপাত। আমি খুব নিকটে থেকে বা খুব ক্লোজলি কিছু মানুষকে অবজার্ভ করেছি, করে তাদের থেকে যে জিনিসগুলো পেয়েছি বা পাওয়ার চেষ্টা করেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব। এই কারণে যাতে আপনারা নিজে আইডেন্টিফাইড করতে পারেন যে আপনার নিজের সমস্যাটা কোথায়। একটা মানুষ অন্য একটা মানুষকে অপমান করছে, একটা মানুষ অন্য একটা মানুষকে কোনো কারণ ছাড়াই বা হয়তো যে কোনো একটা কারণ সে নিজে ভেবেছে কিন্তু সেটা আদৌ কারণ নয়, বা অন্যের কথা শুনে কোনো একজনের বিরুদ্ধে বাক্যবাণ নিক্ষেপ করা বা তার সমালোচনা করা বা তাকে নিয়ে আলোচনা করা, এর মূল সূত্রটাই হলো নিজ জীবনের অস্থিরতা। এবার আপনি বলতে পারেন যে নিজ জীবনের অস্থিরতা কি? নিজ জীবনের প্রথম অস্থিরতা হলো, যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার সহধর্মিণীর সঙ্গে আপনার সুসম্পর্কের অভাব। আধ্যাত্মিক মার্গে বিবাহ একটা বিশাল বড় সংজ্ঞা, বিবাহের একটা বিশাল বড় ভূমিকা, বিবাহের একটা বিশাল বড় অবদান আছে। এই অবদান আমরা পরে কোনো একটা এপিসোডে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের আলোচনাটাই শুধু মনস্তাত্ত্বিক দিকটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। যদি আপনার সহধর্মিণীর সঙ্গে আপনার জীবন রেখা সমান্তরাল না হয়, মানে ট্রেনের দুটো পাট্টির মতো
যদি সমানভাবে না চলে, তাহলে আপনার ভেতরে অনেক কমপ্লেক্স তৈরি হয়, অনেক জটিলতা তৈরি হয়, এবং এই জটিলতা থেকে আপনার সংসারে কিন্তু অর্থনৈতিক সংকট তৈরি হবে। কারণ ব্যক্তিগত জীবনে যখন আপনি অস্থিরতার মধ্যে থাকবেন, ব্যক্তিগত জীবন যখন আপনি একটু জটিলতার মধ্যে থাকবেন, তখন সেটা আপনার ইনকামের জায়গাটাকে দুর্বল করে এবং আপনার ভেতরে একটা নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ চিন্তাধারা এবং নেগেটিভ ভাবধারা তৈরি হবে। এবং এই নেগেটিভ ভাবধারা তৈরি হচ্ছে কি না আপনি কি করে বুঝবেন? যখনই দেখবেন আপনি কোনো কিছু নিয়ে, ভালো হোক মন্দ হোক, সেটা কোনো ব্যক্তি বিশেষ হোক বা সেটা কোনো সামাজিক ক্ষেত্র হোক, আপনি সবসময় নেগেটিভটা নিয়ে আলোচনা করছেন, আর আপনি পজিটিভ দিকটা খুঁজে পাচ্ছেন না। আমরা যদি সামাজিক ক্ষেত্র বলি বা মানুষের চারিত্রিক গুণাবলীর কথা বলি, তাহলে প্রত্যেকটা মানুষের মধ্যে দোষ এবং গুণ দুটো মিলিতভাবে থাকে, কিন্তু আমি সবসময় তার দোষটাই খুঁজে পাচ্ছি, তার ভালোটা খুঁজে পাচ্ছি না। তার মানে কিন্তু আমি সমস্যার মধ্যে আছি, অর্থাৎ আমার মনের ভেতরে নেগেটিভ ভাবধারার প্রভাব বিস্তার করেছে। আর এই নেগেটিভ ভাবধারা যখন প্রভাব বিস্তার করেছে, তখন এই নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ ভাবধারার কারণে আমার ব্যক্তিগত জীবনে, অর্থাৎ বিবাহিত জীবনের যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাগুলো আরও জটিল হবে এবং আমার যে আয়ের উৎস, এটা আস্তে আস্তে আরও দুর্বল হতে থাকবে এবং আমি আস্তে আস্তে মানসিকভাবে আরও অস্থির হয়ে যাব। এবং তখনই আমি কোনো একজনের ব্যাপারে অন্যজনের কাছ থেকে শুনে বিচার করব। মানে আপনি কি করে বুঝবেন যে আপনি এই নেগেটিভ চিন্তাধারার মধ্যে ঢুকছেন? এই পথটা খুব পিচ্ছিল পথ হয়। আপনি একবার এই পথে পা দেবেন, আপনার পা শুধু হড়কাতেই থাকবে। তো সেজন্য আপনাকে বুঝতে হবে যে আমি কখন এই নেগেটিভ সোর্সের মধ্যে পড়ে গেলাম। কি করে বুঝবেন? প্রথমত হলো আপনি অন্যের কথায় আরেকজনকে দোষী সাব্যস্ত করলেন এবং অন্য একজনের কথা শুনে বা অন্য একজন, দুজন, তিনজন যারা অলরেডি নেগেটিভ সোর্সের মধ্যে ঢুকে বসে আছে, যাদের অলরেডি কোনো পজিটিভ নেই, আপনি সেই সমস্ত লোকেদের সঙ্গে দেখবেন আপনার বন্ধুত্ব হবে। মানে পজিটিভ লোকের সঙ্গে আপনার বন্ধুত্ব আর হবে না, যেহেতু আপনি নেগেটিভ এনভায়রনমেন্টের একটা ভাবধারা তৈরি করেছেন। সেই ভাবধারার কারণে আপনি নেগেটিভ লোকেদের সঙ্গে আপনার আস্তে আস্তে বন্ধুত্ব বাড়বে এবং এই বন্ধুত্ব আপনার সব দিক থেকে আপনাকে অধঃপতনের জায়গায় নিয়ে যাবে। এবং যদি আপনি প্রত্যক্ষ করেন যে আপনি এই নেগেটিভ মাইন্ডের সোর্সের মধ্যে ঢুকলেন কিনা, তাহলে আপনি দেখবেন ওই সমস্ত লোকগুলো আপনার সঙ্গে যখনই বসে বা যখন আপনি তাদের সাথে কোনো কথা নিয়ে আলোচনা করেন, তারা কিন্তু সবসময় নেগেটিভ কথা নিয়ে আলোচনা করে। আর নেগেটিভ কথাবার্তা আলোচনার প্রথমটা হলো অন্য কোনো ব্যক্তি বিশেষের সমালোচনা করা, এবং যার নামে সমালোচনা করছেন বা যার বিরুদ্ধে বাক্যবাণ নিক্ষেপ করছেন, দেখা গেল সেই লোকটার সঙ্গে আপনার কোনো দিক থেকেই মিল নেই। অর্থাৎ যদি আপনি এডুকেশনাল লেভেল ভাবেন, আপনি দেখবেন হয় ওই লোকটা আপনার থেকে কম, নইলে আপনার থেকে বেশি, মানে সেদিক থেকেও আপনার সঙ্গে সেই সামঞ্জস্য জায়গায় নেই। আরেক জায়গায় দেখবেন সেই লোকটা হয়তো তার জীবনের প্রতিটা ধাপে কঠিন পরিস্থিতির মোকাবেলা করে সে কিন্তু আজকে সুপ্রতিষ্ঠিত। আবার দেখবেন যে লোকটাকে নিয়ে আলোচনা করছেন, হয়তো সেই লোকটা কখনো আপনাকে নিয়ে আলোচনা করা তো দূরে থাক, আপনাকে নিয়ে সে কোনোদিন ভাবেও না, মানে তার ভাবনা চিন্তার মধ্যেও আপনি নেই, কিন্তু আপনি তাকে নিয়ে ভাবছেন, আপনি তাকে নিয়ে কথা বলছেন, আপনি তাকে নিয়ে চর্চা করছেন। তার মানে আপনি নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আছেন এবং নেগেটিভ কিছু ব্যক্তি দ্বারা আপনি পরিবেষ্টিত হচ্ছেন। এই জায়গা থেকে নিজেকে বের করে আনতে হবে এবং বের করে আনার সহজ উপায়, নেগেটিভ চিন্তাধারা থেকে নিজেকে বাঁচিয়ে পজিটিভ চিন্তাধারার লোকের কাছে আসতে হবে। এবং এই ক্ষেত্রে এমন একজন সৎ বন্ধু আপনার দরকার। সেই সৎ বন্ধু কিন্তু ওই বন্ধুটাও হতে পারে যাকে নিয়ে এতদিন সমালোচনা করলেন, সে হতে পারে। সুতরাং এইরকম একটা মানুষের দরকার
যে আপনাকে কখনো কুপরামর্শ দেবে না এবং আপনাকে অন্তত বলবে, আপনি একটা ছেঁড়া জামা পরে রাস্তায় বেরোলে সে আপনাকে ওটা বাহাবা দিয়ে বলবে না যে ভাই এটা একটা ফ্যাশন, হেভি লাগছে, দারুণ লাগছে। সে আপনাকে বলবে যে না, এটা তোমার কাপড়টা ছেঁড়া আছে, তুমি পাল্টে আসো, নাহলে তোমার সম্মানহানি হবে। সেই ছোট্ট শিশুর মতো বলবে, রাজা তোর কাপড় কোথায়। এই কথাটা বলার যে সাহস রাখবে সেই আপনার প্রকৃত বন্ধু। নেগেটিভ এনভায়রনমেন্ট মানুষের জীবনের চরমতম অধঃপতনের একটা বিশেষ সূত্র। সুতরাং আপনাদের সবাইকে বলবো, যে কোনো বিষয়ে, সে সামাজিক বিষয় হোক, রাজনৈতিক বিষয় হোক, আধ্যাত্মিক বিষয় হোক, কোনো ব্যক্তি বিশেষের বিষয় হোক, আপনি যদি নেগেটিভ আলোচনা করেন তখন আপনাকে নেগেটিভ লোক দ্বারা, নেগেটিভ মেন্টালিটির মানুষ দ্বারা আপনি পরিবেষ্টিত হবেন এবং এই নেগেটিভ চিন্তাধারা আপনার জীবনকে একদম ধূলিসাৎ করে দেবে। আর্থিকভাবে চরম অবনতি আপনার ঘটবে এবং আপনার সংসারে কখনো শান্তি আসবে না। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের পরিবেশ থাকবে, সন্তানের সঙ্গে বিচ্ছেদের পরিবেশ থাকবে। আর একটা বিষয় দিয়ে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে আপনি যাকে কখনো চেনেন না, যাকে কখনো জানেন না, যাকে কখনো বোঝেননি, যার সাথে কোনোদিন ক্লোজলি কাজ করেননি, এই রকম লোককে নিয়ে যদি আপনি আলোচনা বা সমালোচনা করেন তাহলে জানবেন আপনি একদম গভীর নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আছেন। এবং এই নেগেটিভ এনভায়রনমেন্টের মাধ্যমে হয়তো আপনি ভবিষ্যতের কিছু স্বপ্ন দেখছেন, আপনি ভাবছেন আমি এই জিনিসটা করলে আগামী দিন আমার এটা হবে, ওইটা কিচ্ছু হবে না। এইটুকু আপনাকে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রকম যদি আপনি ভাবেন তাহলে আপনার কিন্তু কিচ্ছু হবে না। কারণ মানুষের জীবন খুব ছোট্ট জীবন। এই জীবনটা এত ছোট্ট করে ভগবান আমাদের দিয়েছেন, কিন্তু এই ছোট জীবনে আমাদেরকে অনেক কিছু করার সুযোগ দিয়েছেন এবং স্বাধীনতা দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তাকে সাধন করব কি করব না তার যেমন স্বাধীনতা দিয়েছেন, আমার জীবনটাকে আমি সৎ পথে নেব না অসৎ পথে নেব তারও স্বাধীনতা দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে জীবনটাকে এক্সপেরিমেন্ট করারও সুযোগ দিয়েছেন। নিজের জীবন থেকে নিজে অনেক কিছু আবিষ্কার করতে পারি তারও সুযোগ দিয়েছে। মানে সম্পূর্ণরূপে স্বয়ং সম্পূর্ণ করে একটা মানুষকে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তার জীবনের লাটায় একদম সংক্ষিপ্ত করে দিয়েছেন। আমরা যদি গড় আয়ু কারো 80 বছরও ধরি, প্রথম 15 বছর আপনার যাবে শুধু বুঝতে, মানে কাকা বাবা জ্যাঠা এবং এদেরকে চিনতে বুঝতে আপনার 15 বছর শেষ। তারপরে আরও 10 বছর আপনার যাবে হায়ার এডুকেশানে, একটু ভালো পড়াশোনা করা এর পেছনে। তারপরে আরও 5টা বছর যাবে আপনাকে নিজের জীবন এস্টাবলিশড করা, অর্থাৎ চাকরি বাকরি ব্যবসা যাই হোক একটা কিছু করা। তারপরে যাবে আপনার যৌবনের একদম সংসার মুহূর্ত। সেখানে আপনি 15 বছর এই সংসারের জন্য শুধু খেটেই গেলেন, কাজ করে গেলেন। তাহলে কটা বছর চলে গেল? প্রায় 40 থেকে 45টা বছর আপনার পার হয়ে গেল। তাহলে আমি যদি 80 বছর গড় ধরি তাহলে আর হাতে রইল কটা? 35টা বছর। এই 35টা বছরের মধ্যে লাস্টের 10টা বছর আপনাকে তো বিদ্যজনিত বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে, সম্মুখীন হতে হবে। তাহলে বাকি রইল আপনার এনজয় করার জন্য মাত্র 15টা বছর। এই 15টা বছর আপনি একটু ভালো করে যদি নিজের জীবনযাপন করার জন্য পরিকল্পনা করতে পারেন, আর বাকিটা কিন্তু আপনার কোনো কাজে আসবে না। তাহলে 80 বছরের মধ্যে মাত্র 15টা বছর যেখানে আপনি সুযোগ পাচ্ছেন, যারা 80 বছর পাচ্ছে তাদের জন্য, যারা তার 70 বছর পাচ্ছেন, যারা 60 বছর পাচ্ছেন, কেউ তো জানি না কার কতটুকু আছে, তা তাদের জন্য কি থাকলো? কিছু তো থাকলো না। তো সেই জন্য এই ছোট্ট সময়টুকু, যে সময়টুকু পরম করুণাময় আমাদেরকে অতীব
আদরের সঙ্গে যত্নের সঙ্গে আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকুর আমরা সদ্ব্যবহার করি এবং খুব মুক্ত মনে বলি, একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ। একলা একলা করে কি হবে? তাই ভগবানের কাছে প্রার্থনা করব যে একলা আমি মুক্ত হতে চাই না প্রাণনাথ, আমায় তুমি যুক্ত করো বিশ্বজনার সাথ, যেন জগতে সবাইকে নিয়ে আমরা বাঁচতে পারি। আরও যদি ভালো করে বলি, এই ছোট্ট জীবনটুকুকে আরও যদি ভালো করতে চাই, তাহলে বলতে পারি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ বা ইহুদি, মুসলমান, আমার চক্ষে সব সমান। সবাই আমাদের সমান, সবাইকে সমান চোখে দেখে মানুষকে মানুষ রূপে পরিচয় দিয়ে, একটা মানুষের সঙ্গে একটা মানুষের কোনো ক্ষেত্রেই বিরোধ হওয়ার সম্ভাবনা আমি দেখি না। আপনার সঙ্গে আমার বিরোধ কেন হবে? কিছু কারণে বিরোধ হয় আমি আমার অনধিকার চর্চা করি, মানে আপনাকে নিয়ে আমার চর্চা করার অধিকার আছে কি নেই সেটা বিবেচনা না করে আমি আপনাকে নিয়ে চর্চা করি এবং সেখান থেকে আপনার সঙ্গে আমার বিরোধের সৃষ্টি হতে পারে। আর একটা বিরোধের সৃষ্টি হয় কেন? আমি আমার অধিকারের বেশি পেতে চাই। মানে ধরুন আমার বাবা মার সঙ্গে থাকি, বাবা মার 5 কাঠা জমি আছে, তাহলে আমরা যদি 2 ভাই হই তাহলে আমার 2.5 কাঠা পাওয়ার কথা, বা বাবা মাকে একটা কিছু দিয়ে বাকিটা আমাদের 2 ভাইয়ের মধ্যে পাওয়ার কথা। কিন্তু আমি 3 কাঠা জমি দাবি করছি, তার মানে আমি বেশি চাইছি। এই অধিকার যেটা আমার দরকার, আমি পাওয়ার যোগ্য নয়, সেটা পাওয়ার চেষ্টা করছি, তাহলে আপনার সঙ্গে আমার বিরোধ আসবে। 3 নম্বর বিরোধ আপনার সঙ্গে আমার কেন হবে? বাক্যবান। আপনাকে দেখলাম, দেখে আমি এমন একটা বাক্য আপনার বিরুদ্ধে বললাম, আপনি আমার উপর ক্ষেপে গেলেন। কারণ মানুষের কথা তো এমন একটা কথা, বন্দুকের গুলির মতো বেরিয়ে গেল, আর আপনি ফেরত নিতে পারবেন না। সুতরাং কথা বলার সময় আমাদের সংযম দরকার, যার জন্য হিন্দু সনাতন ধর্মে সংযম কথাটার এত বেশি গুরুত্বপূর্ণ। চারিত্রিক সংযম, সামাজিক সংযম, বিবাহিতের জীবন সংযম, বাক সংযম এবং জীবন চর্চার সংযম, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আপনি সংযমের প্রকাশ রাখতে পারেন, সংযমটাকে ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনার ভালো হবেই হবে, কেউ আটকাতে পারবে না। কারণ পজিটিভ এনার্জি মানুষের জীবনকে গ্লোরিয়াস করে। পজিটিভ এনার্জি মানুষের জীবনটাকে একদম পদ্মের মতো প্রস্ফুটিত করে। পজিটিভ এনার্জি মানুষের সঙ্গে মানুষের সুসম্পর্কটাকে আরও গভীর করে। একটা মানুষের সঙ্গে একটা মানুষের বিরোধের শুধু কারণ হতে পারে অনধিকার চর্চা এবং স্বার্থের সংঘর্ষ। এই স্বার্থটাও যদি আমরা একটু, কি হবে আপনি আমাকে বলুন, কি হবে? আমি যদি আজকে আমার 100 টাকার মালিক আছি, সেখান থেকে আমি যদি 1 টাকা বা 2 টাকা কাউকে ছেড়ে দিই, আমার কি মহাভারত অশুদ্ধ হবে? কিচ্ছু মহাভারত অশুদ্ধ হবে না। আমি আমার ব্যক্তিগত জীবনে এইসব বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করে তবে আজকে এই কথাগুলো আপনাদের বলছি। আমি আমার প্রফেশন ক্ষেত্রে শত শত মানুষের কাছে অনেক টাকা পাই, যে টাকা আমি রিকভার করে উঠতে পারিনি, বা রিকভার করার জন্য যে প্রচলিত পদ্ধতি মানুষ ব্যবহার করে আমি সেগুলো করিনি। এমনও হয়েছে তার কাছ থেকে টাকা উসুল করার জন্য সুবর্ণ সুযোগ এসেছে, কিন্তু আমি আবার তাকে সে হেলায় তাকে সুযোগটা দিলাম এবং টাকাটা আমার উসুল হয়নি। তাতে কিন্তু সেই তার কি হয়েছে আমি জানি না, কিন্তু আমার ওই টাকাটা মেরে দিয়ে সেই যে আমার বিশাল বড় একটা ক্ষতি করে ফেলল, সেটা কিন্তু করে উঠতে পারেনি। এর একটাই কারণ পজিটিভ ভাবনা এবং পজিটিভ চিন্তাধারা এবং নিজের মধ্যে পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করা। তাই আপনাদের সবাইকে বলবো, নেগেটিভ কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখুন,
নেগেটিভ আলোচনা থেকে দূরে রাখুন, নেগেটিভ এনভায়রনমেন্ট থেকে নিজেকে দূরে রেখে পজিটিভ এনভায়রনমেন্টকে নিজের সঙ্গে রাখুন। এবং আশা করি পরম করুণাময় আপনার মঙ্গল করবেই করবে। কারণ আপনার সৎকর্ম শুধু আপনার জীবনের উপর প্রভাব পড়বে তা নয়, আপনার সৎকর্ম, আপনার সৎ চিন্তাভাবনা আপনার সন্তানের উপরে বর্তায় এবং সন্তানের উপরে কার্যকারী ভূমিকা পালন করে। এটা আজকে শুধু আধ্যাত্মিকতা সারা জীবন বলে এসেছে, কিন্তু ব্যক্তিগতভাবে আপনি সেটা যদি খোঁজ নিয়ে দেখেন বা ভালো করে দেখেন, বাবা মার যদি চুরি চামারির অভ্যাস থাকে, তার সন্তানের ভেতর তার কিছু না কিছু প্রভাব পড়ে। বাবা মার যদি আধ্যাত্মিকতার শক্তি থাকে, তাহলে সন্তানের উপর সেটা প্রত্যক্ষভাবে প্রভাব পড়ে। এবং বাবা মা যদি নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে থাকে, সন্তানের উপরেই কিন্তু নেগেটিভ জিনিস বর্তায় এবং আলটিমেট দেখা যায় এই বাবা মার নেগেটিভিটি, বাবা মার দুষ্কর্মের প্রভাব সম্পূর্ণরূপে সন্তানের উপর বর্তায় এবং তারা সব দিক থেকেই অখুশি এবং অসুখী হয়। তাই সবাইকে অনুরোধ করব, এই ভিডিওর মাধ্যমে পজিটিভ থাকুন, পজিটিভ রাখুন, প্রত্যেক মানুষকে মানুষের স্বীকৃতি দিন এবং প্রত্যেক মানুষকে নিয়েই ভালো থাকুন, আপনিও ভালো থাকবেন। হরি ওম, নমস্কার।